হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোর্স থেকে 11.2 এর কোয়েশ্চেন কন্টিনিউ করব। লাস্ট 3টি কোয়েশ্চেন আমাদের বাকি রয়ে গিয়েছিল। কোর্সে থেকে 11.2-তে আমাদের কি করতে হচ্ছিল? অন্তর্বৃত্ত অঙ্কন, তাই তো? প্রসেস সমস্ত কিছু আমরা জেনে গেছি। তো আগের ভিডিও যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, এখানে 6-এর কোয়েশ্চেনটি কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য দিয়েছে 7.8, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5। ঠিক আছে, যেরকম বলেছে সেই অনুযায়ী ত্রিভুজটি এঁকে নিই, তারপর তার অন্তর্বৃত্ত অঙ্কন করবো। প্রসেস তো আমরা সমস্ত কিছু জানি। তো সবার প্রথমে দেখো, ভূমির দৈর্ঘ্য 7.8 আর যে সমান বাহু দুটি সেগুলো 6.5। তো সেটা আগে করে নিই। একটা হচ্ছে আমাদের 7.8, এখানে মেন হচ্ছে আমাদের যে মেজারমেন্টগুলো সেগুলো একদম ঠিকঠাক নিতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে অন্তর্বৃত্তটি হবে না। এটা হচ্ছে আমাদের 6.5, 6.5, ঠিক 6.5। আর নেক্সট একটা হচ্ছে আমাদের 7.8, যেটা ভূমির দৈর্ঘ্য, সেটা হচ্ছে 7.8, 7.8, ঠিক এতটা। তো এবার প্রথমে ত্রিভুজটি এঁকে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার কি প্রসেস? সবার প্রথমে একটা আমি নিচে লাইন টেনে নিলাম। ভূমির দৈর্ঘ্য কোনটি বলেছে? যেটা আমাদের বড়, 7.8। তো তার মাপটা আগে নিয়ে নিই, 7.8 এখানে বসিয়ে ঠিক সুন্দরভাবে 7.8 এই মাপটা আমরা নিয়ে নিলাম। দেখো, এবার কি করব? এখানে বসিয়ে এটা টেনে নিলাম 7.8। সমান বাহু দুটি এর প্রত্যেকটি কি বলছে? 6.5 করে। এটা 7.8 যেটা ভূমিটা, আর এটা হচ্ছে আমাদের 6.5। এবার 6.5টা নিয়ে নিলাম, এখানে বসিয়ে একটা চাপ টানলাম। কিন্তু কেন কি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুটাও 6.5 আর এদিকে বাহুটাও 6.5। তো এদিকে বসিয়ে সেই সমান যে চাপটা সেটাই থাকবে, কারণ কি দুটো বাহুই তো সমান, যে জন্য 6.5-এর মাপটা এদিকেও হবে এইদিকেও হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। এই যে পয়েন্টটা পেলাম, এটা জয়েন করে দাও, তাহলে ত্রিভুজটি পেয়ে যাব। তো দেখো, আমরা ত্রিভুজটি পেয়ে গেলাম। এটার সঙ্গে এটা জয়েন করে দিলাম, আর এটার সাথে এটা জয়েন করে দিলাম। এবার এই ত্রিভুজের আমাকে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। একটা সাপোজ নাম দিয়ে দিই ABC। অন্তর্বৃত্ত অঙ্কন করার প্রসেস আমরা জেনে গেছি, যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান দুভাগে ভাগ করতে হবে। তো মনে করো প্রথমে সি কোণটিকে আমি সমান দুভাগে ভাগ করছি। কি প্রসেস আমাদের? প্রথমে এখানে কাঁটা কম্পাসটাকে এখানে রাখলে যে কোনো একটা চাপ তুমি এখানে নিলে, তারপর এখানে বসিয়ে অর্ধেকের থেকে একটু বেশি, মোটামুটি অর্ধেক এখানে হবে, তার থেকে একটু বেশি মাপ নিই। একবার এখানে আমরা চাপ কাটলাম, একবার এখানে, যেখানে মিলিত হলো এই যে বিন্দুটা পেলাম, কোথায় মিলিত হলো দেখো, এই বিন্দুটার সাথে এই সি বিন্দুটা জয়েন করে দেবো। তাহলে কি? কোণ সিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, সমান দুভাগে ভাগ হয়ে গেল। দেখো, ক্লিয়ার? সিমিলারলি কোণ বিটাকে সমান দুভাগে ভাগ করে নিই। তো এটাও সেম প্রসেস, যে কোনো একটা প্রথমে এই চাপ এখানে টেনে নিলে, তারপর কি করবে? এখানে ঠিক এই মিড পয়েন্টটায় বসালে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে, আর ঠিক এখানটায় বসিয়ে সেই মাপটাই থাকবে একবার এখানে। এটা দেখো কাট করলো না, তো এটা আরেকটু আমাকে বাড়াতে হবে। এটা এই দেখো, তো এই যে পয়েন্টটা পেলাম, এই যে পয়েন্টটা পেলাম বি বিন্দুর সঙ্গে যোগ করে দেবো, তাহলে কোণ বিও আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো, জয়েন করি সুন্দরভাবে, এই জয়েন করে দিলাম। এবার এই যে সমদ্বিখণ্ডকগুলি, মানে যেটা সি কোণটিকে সমদ্বিখণ্ডিত করেছে এবং বি কোণটিকে সমদ্বিখণ্ডিত করেছে, সেটা কোনখানে মিলিত হয়েছে? এই পয়েন্টটায় মিলিত হয়েছে। এই পয়েন্টটার নাম দেবে ও। এটাই হয় আমাদের অন্তঃকেন্দ্র। এখানে বসেই আমাদের ভিতরের বৃত্তটা আঁকতে হবে। কিন্তু তার আগে একটা প্রসেস বলেছিলাম, ও বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টেনে নিতে হবে। লম্ব টেনে নেওয়ার জন্য কি? এখানে বসাবে, ও বিন্দুতে বসিয়ে এখানে একটা আমাদের চাপ আঁকতে হবে। আমি বলেছিলাম যাদের অসুবিধা হবে তারা পেজটা ঘুরিয়ে নিয়েও করতে পারো, আমি আগের ভিডিওতে পেজটা ঘুরিয়েই দেখিয়েছি। ঠিক আছে, যাদের অসুবিধা হবে পেজ ঘুরিয়ে করবে। এখানে থেকে একটা চাপ, ঠিক আছে? অনেকের অসুবিধা হয়, হাতগুলো ঘোরাতে অসুবিধা হয়, তো সেখানে নড়ে যায়, তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এখানে বসিয়ে, যেমন দেখো আমার এখানটা একটু নড়ে গেল, তো এই যে বিন্দুটা আমরা পেলাম, এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুর সঙ্গে এই যে ও বিন্দুটা আমরা জয়েন করে দেবো। তাই এটাকে আমরা লম্ব অঙ্কন করে ফেললাম, একদম স্ট্রেট। এই যে লম্বটা বিসিটাকে কোনখানে ছেদ করেছে? এই বিন্দুটা। এই যে বিন্দুটা আমার দরকার, যার জন্য আমরা লম্বটা অঙ্কন করলাম। এবার কি করব? এই বিন্দুটা থেকে এই যে ও বিন্দু,
এই দৈর্ঘ্যটা আমরা মেপে নেব ঠিক সমানভাবে। এই যে ও বিন্দু থেকে এই বিন্দুটা থেকে ও বিন্দু, এই মাপটা থাকবে এখানে। ও বিন্দুতে বসাও, ও বিন্দুতে বসিয়ে আমরা কি করব, এই লম্বটা আঁকা মানেটা কি, আমাদের লম্বটা আমরা কেন আঁকছি, উদ্দেশ্য কি, এই মাপটা নেওয়ার জন্য। দ্যাট মিনস এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধটা, এখান থেকে ব্যাসার্ধটা পাই। এবার এখানে বসিয়ে আমরা বৃত্তটা এঁকে দেবো। সেটা সুন্দরভাবে দেখো 3 দিকেই আমাদের কাট করলো, দেখতে পাচ্ছ। এখানে বৃত্তকে এখানে টাচ করেছে, এইটা এখানে আর এটা এখানে, তো এটা আমাদের অন্তবৃত্ত অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এখানে মাপগুলো সঠিক থাকলে সঠিকভাবে হবে, না হলে কোনোটা বাইরে চলে যাবে, কোনোটা ভিতরে চলে আসবে, সেখানে প্রবলেম হতে পারে। নেক্সট দেখো 7এর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এগুলো সাইড করে দিলাম। দেখো 7এর কোয়েশ্চেন কি বলছে আমরা পড়ে নিই আগে, কীভাবে ত্রিভুজটি আঁকতে হবে। এখানেও সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। ভূমির দৈর্ঘ্য 10 বলে দিয়েছে, যেমন 6এর কোয়েশ্চেনে ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমির দৈর্ঘ্য 7.8, এখানে 10, ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আগের কোয়েশ্চেনে বলেছিল সমান বাহু দুটি 6.5, এখানে সমান কোণ দুটি 45, মানে কোণের কনসেপ্ট দিয়ে দিয়েছে আর ভূমিটা। চল তাহলে এই পেজটিকে আগে সরিয়ে দিই, একটা নতুন পেজ নিয়ে নিই। তো দেখো এই একটা নতুন পেজ নিয়ে নিলাম। এবার আমরা এখানে যেমনটি বলেছে একটা ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সেটা করে নিই, আর দুটি কোণ 45 করে নিই। তো দেখো এখানে ভূমির দৈর্ঘ্য 10, তো ঠিক এখান থেকে নিয়ে আমাকে 10 সেন্টিমিটার, মানে একটু বড় হবে, আর একটু আসবে ঠিক 10 সেন্টিমিটার, মানে এখানটায় আসবে। হলো, কোণ দুটি 45 আমরা চাঁদার সাহায্যে এঁকে কোণের সমান কোণ আঁকতে পারি, অথবা এটা আমাদের কাটা কম্পাসের সাহায্যে আঁকা যায়, কারণ কাটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে পারি। 90 ডিগ্রি কোণ এঁকে তাকে অর্ধেক করে দিলে 45 হয়ে গেল 45। তো দুটি প্রসেস যে যার ইচ্ছা মতন করবে। আমি এখানে চাঁদা দিয়েই করে নিচ্ছি সাইডে 45 ডিগ্রি কোণ, তো আমি কোণের সমান করে কোণ এঁকে দেবো। এই যে বিন্দুটা ঠিক সমানভাবে এই বিন্দুটায় বসালে, এই লাইনটার সঙ্গে এই লাইনটা ম্যাচ করালে 40 আর 50-এর মাঝখানে আমাদের 45 থাকে। ঠিক, তো এটার বিন্দুর সঙ্গে এই বিন্দুটা জয়েন করে দিলে এই আমাদের হয়ে গেল 45 ডিগ্রি। ক্লিয়ার? চলো আগে আমাদের ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজ আঁকার জন্য প্রসেস কি, একটা যে কোনো লাইন কেটে নিলাম। সবার প্রথমে ভূমিটা 10, তো 10 অনেকটা বড়, সুন্দরভাবে আমরা মাপটা এখানে নিয়ে নিই। এই দেখো কাঁটা কম্পাসটাকে আমরা খুলছি, ঠিক এই 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা নিয়ে নিলাম, আর একটু বড় হবে। ঠিক, এবার ভালোভাবে দেখিনি, কারণ এই মাপগুলো যদি ছোট বড় হয়ে যায় না, তো আমাদের কী হয়, অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত তুমি যাই আঁকো সেটা সঠিক হয় না। ঠিক আছে, চলো এবার আমাদের কি হলো, এখানে বসালাম, বসিয়ে এই 10 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম। এবার দুটি বিন্দুতেই আমাদের 45 কোণ চাই, 45 ডিগ্রি কোণ চাই। তো 45 ডিগ্রি কোণ আঁকার জন্য, কোণের সমান কোণ আঁকার জন্য, যারা কোণের সমান কোণ আঁকবে না তাদেরকে বললাম কাটা কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ আঁকো, তাকে সমদ্বিখণ্ডিত করো, 45 হয়ে যাবে। আর যারা এই প্রসেসে করতে চাও তারা এখান থেকে যে কোনো একটা চাপ নেবে। 45 এখানে কোণের সমান কোণ আঁকতে গেলে সমান চাপ এদিকেও করলে, আর এখানে বসিয়ে এদিকেও করলে। এবার ঠিক মিডিলের মাপটা নিয়ে নিলে, এই যে মিডিলের মাপটা নিয়ে নিলে সেটা এই বিন্দুতে ঠিক বসিয়ে এদিক থেকে কেটে নিলে 45 হয়ে গেল, এদিক থেকে এটা কেটে নিলে 45 হয়ে গেল। জয়েন করে দেবে এই বিন্দুর সাথে এই বিন্দুটা জয়েন করবে। চলো জয়েন করি, দেখো, আর এই বিন্দুর সাথে এই বিন্দুটা জয়েন করবে। তাহলে এমন একটা ত্রিভুজ আমরা এঁকে ফেললাম যার ভূমিটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং সমান কোণ দুটির প্রতিটি 45। নাম দিয়ে দিই এ বি সি। এবার এই ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম কি, কোণকে সমদ্বিখণ্ডিত করা। তো দেখো কোণের ক্ষেত্রে আমাদের একটা চাপ অলরেডি, এই যে চাপটা এটা অলরেডি একটা আমাদের কাটাই আছে। তো আমি কি করবো, আমাদের দেখো কোণের সমান কোণ আঁকতে কী করলে কী করি, একটা চাপ করি, তারপরে এখানে অর্ধেকের বেশি মাপ নিই এখানে আর এখানে করি। তো যেহেতু এই চাপটা একবার করাই আছে, তো আমি আরেকটা চাপ করবো, তাতে কী হয় কি একই জায়গায় অনেক চাপ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তো একটা চাপ যখন আছে আমি সেটাকেই কাজে লাগাবো। ঠিক আছে, চাপটা আমাদের অলরেডি আছে, এবার এখানে বসিয়ে জাস্ট অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এখানে আর একবার এখানে, জাস্ট এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। কারণ কি এখানে তো অলরেডি আমাদের একটা চাপ কোণ আঁকার সময় আমরা করে রেখেছি, তো সেই চাপটিকে আমরা কাজে লাগিয়ে নিলাম। তো এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। অ্যাঙ্গেল সি, সিমিলারলি অ্যাঙ্গেল বিকে সমদ্বিখণ্ডিত করো। তো বি এর ক্ষেত্রে এই চাপটা তো আঁকাই আছে,
তো এখানে বসিয়ে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে এই এক চাপ, আর এখানে বসিয়ে এই বিন্দু পেয়ে গেলাম। বিন্দু পেয়ে যাওয়ার পর বি বিন্দুর সঙ্গে এটা জয়েন করে দিলাম। দেখো বি বিন্দু আর এই বিন্দুটা জয়েন করে দিলাম, আর এই সমদ্বিখণ্ডক দুটি যেখানে মিলিত হয়েছে এই বিন্দুটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র ও। এবার ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকতে গেলে কী হবে, এখানে বসিয়ে যে কোনো একটা চাপ এখানে করে নিলে, তারপর এখানে বসিয়ে মোটামুটি অর্ধেকের বেশি আছে এই একটা চাপ টেনে দিলাম, আর এখানে বসিয়ে এই একটা চাপ টেনে দিলাম। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা জয়েন করে দেবো। এটাকে সুন্দরভাবে জয়েন করে দিলেই লম্বটা হয়ে গেল। আর যেখানে বললাম যাদের অসুবিধা হবে তারা এরকমভাবে পেজটা ঘুরিয়ে নেবে, আগের ভিডিওতে দেখিয়েছি, তারা এখানে বসাবে, দেখবে সুন্দর করে এই চাপগুলো আঁকতে পারবে। ঠিক আছে, সুন্দরভাবে এখানে বসিয়ে করবে। যাদের অসুবিধা হবে তারা এরকমভাবে করবে। তো এটা হয়ে গেল, লম্ব আঁকা হয়ে গেল। তারপর কি হবে, আমাকে এই এই যে বিন্দুটা আর এই ও বিন্দুটার মাপটা নিয়ে নিতে হবে। এই বিন্দুটা আর ও বিন্দুটা, ঠিক এই মাপটা নিয়ে, কারণ এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এই ও বিন্দুতে বসাবো, এটা অন্তঃকেন্দ্র, বসিয়ে এখানে আমরা বৃত্তটা এঁকে দেবো। দেখো একদম পারফেক্ট, দেখতে পাচ্ছ, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, কোনো এখানে দেখো ত্রুটি নেই। তো এরকমভাবে সুন্দরভাবে তোমরাও এঁকে ফেলো। অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কি এরকম পারফেক্ট হলো না কারোর একটু কিছু অসুবিধা হচ্ছে। যাদের অসুবিধা হচ্ছে তাদের চিন্তার কিছু নেই, তারা প্র্যাকটিস করো। একটা কোয়েশ্চেনকে মিনিমাম 10 বার করো, যতক্ষণ না সঠিক হয়। ঠিক আছে, বারবার করো, হাল ছাড়বে না, দেখবে একবার সঠিক হবেই। চলো লাস্ট আরেকটি কোয়েশ্চেন আছে, সেটা পড়ে নিই। কোয়েশ্চেনটি কি, 7 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, ওই ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটি অঙ্কন করতে হবে। আচ্ছা, পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে এবং তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা জানাও। কি সম্পর্ক আছে আমরা এখন থেকেই বুঝে যাচ্ছি, কারণ কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা পড়ে এসেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র সব একই বিন্দু হয়। মানে যেটাই অন্তঃকেন্দ্র হবে না সেটাই পরিকেন্দ্র হবে। দেখো আমরা করে দেখাচ্ছি। তো 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটা আঁকি। নতুন পেজ একটা নিয়ে এটাকে সরিয়ে দিই, কেমন? চল একটা নিউ পেজ নিয়ে নিলাম। তো প্রথমে 7 সেমি বাহুর একটা এখানে আমি টেনে নিই 7 সেন্টিমিটার। এইখানে বসিয়ে 7 সুন্দরভাবে যেন 7ই হয়, সেটা 7.1ও না হয় আর 6.9ও না হয়। ঠিক, এবার এখানে বসাবো, বসিয়ে একটা লাইন টেনে নিলাম। 7 সেমি এখানে মাপটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখানে বসিয়ে কাটা কম্পাসটা এই দেখো আমরা 7 সেমি মাপটা নিয়ে নিই। এটা 3 দিকেই হবে, কারণ কি 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো ঠিক এখানটায় বসালাম, বসিয়ে এটা দেখো 7 সেমি হবে। এখানে বসিয়ে এই বাহুটাও 7 সেমি হবে, আর এখানে বসে এই বাহুটাও 7 সেমি হবে। 3 দিকেই 7 সেমি করতে হবে, কারণ কি 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এবার পয়েন্টগুলো জয়েন করে দিই, ত্রিভুজটাকে কমপ্লিট করি আগে। দেখো ত্রিভুজ কমপ্লিট হলো, এই জয়েন হয়ে গেল, আর এখানে এই জয়েন হয়ে গেল। এবার কি, যদি আগে আমরা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম আমরা জেনেছিলাম 11.1-এ কি শিখেছিলাম, পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। যেমন অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়, পরিবৃত্ত অঙ্কন করার জন্য বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো এখানে বসালাম, এই ত্রিভুজের নাম দিয়ে দেবে ABC, কেমন? এবার মনে করো এই বাহুটা নামটাকে দিই ABC। ঠিক, তো দেখো মনে করো BC বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব আর AC বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো বাহুকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম যেমন কোণকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম, ঠিক তেমনই অর্ধেকের বেশি মোটামুটি এখানে মাপটা নাও, এখানে বসালাম, অর্ধেকের বেশি মাপটা নিয়ে একবার উপরে চাপ কাটলাম, একবার নিচে। ঠিক বি বিন্দুতে বসে একবার উপরে আর একবার নিচে। এবার এই যে পয়েন্টগুলো পেলাম এগুলোকে জয়েন করে দিই, এই পয়েন্টটি আর এই পয়েন্টটি। দেখো এই আমরা জয়েন করে দিলাম, বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করা হয়ে গেল। এবার কোন বাহুটিকে করবো, যে কোনো এসিকেও করতে পারো, এই বিকেও করতে পারো, যার যেটা ইচ্ছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এখানে বসালাম, আমি এসিকেই করেছি, অর্ধেকের বেশি মাপ নিয়ে
একটা চাপ এটা অলরেডি আছে, একটা এদিকে করলাম, ঠিক আছে। এবার এখানে বসিয়ে একটা এখানে আর একটা এখানে, তো যেখানে মিলিত হলো এই যে বিন্দু দুটি পেলে তাকে জয়েন করে দিই, এই বিন্দুটি আর এই বিন্দুটি দেখো সুন্দরভাবে জয়েন করবে যেন আমাদের একদম পারফেক্ট হয়, ঠিক। এবার এই যে বাহুগুলির সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হলো এই বিন্দুটার নাম আমি কি দিচ্ছি, ও। তো এটাই আমাদের কি হয়ে যাবে, পরিকেন্দ্র, পরিবৃত্তের ব্যাসার্ধ, আমরা পরিবৃত্তের কেন্দ্র পরিকেন্দ্র। তো এখানে বসিয়ে আমরা পরিবৃত্ত কিভাবে আঁকি, আমাদের এই মাপটা নিয়ে নিই, দেখবে এই যে বি বিন্দুটা আর এখান থেকে বসিয়ে এই এ বিন্দু, দেখবে তিনটে দৈর্ঘ্য এখান থেকে সমান হবে, তবে তো আমাদের পরিবৃত্তটা ঠিক তিনটে বিন্দু দিয়ে যাবে, ঠিক। তো আমরা এখানে বসিয়ে বৃত্তটা এঁকে দিই, ঠিক। এই বসিয়ে আমরা বৃত্তটা এঁকে দিলাম, দেখো দেখো ঠিক তিনটে বিন্দু দিয়ে গেল, এ বি সি, আমাদের পরিবৃত্ত হয়ে গেল। এবার অন্তর্বৃত্ত অঙ্কন করবো। অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, আর তার নিয়ম আমরা জানি। কোণ সমদ্বিখণ্ডিত করার নিয়ম, যে কোনো একটা চাপ এখানে নিলাম, এখানে বসিয়ে অর্ধেকের বেশি, মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা এখানে চাপ টানলাম, এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা করলাম। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার সঙ্গে সেই বিন্দুটা আমরা জয়েন করে দিলাম, এই যে বিন্দুটার সেই বিন্দুটা আমরা জয়েন করে দিলাম, দেখো কোণ সিকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। এবার কোণ বিকে সমদ্বিখণ্ডিত করি। কোণ বিকে সমদ্বিখণ্ডিত করার জন্য সেম প্রসেস, এখানে বসিয়ে যে কোনো একটা চাপ এখানে টানলাম, এবার এখানে বসে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে, এখানে অনেকগুলো এখানে চাপ এক পাশাপাশি হয়ে যাবে, তো দেখতে অনেকটা অসুবিধা হতে পারে, ঠিক লক্ষ্য রাখবে কি কোনটা আমাদের মিলল, এই যে পয়েন্টটা পেলাম, তো এটার সঙ্গে আমরা এটাকে বাড়িয়ে দিলাম, তো দেখো এই লাইনটা পেলাম। তো এখানে এই যে কোণের সমদ্বিখণ্ডকগুলো কোথায় মিলিত হয়েছে, দেখো ঠিক ও বিন্দুতেই মিলিত হলো। কারণ কি বললাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র একই হবে, ঠিক আছে। তো যার জন্য ওটাই হলো আমাদের অন্তঃকেন্দ্র। তার জন্য আমাদের কি করতে হয়, এবার অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকতে হয়। তো সেটা লম্ব অলরেডি দেখো আঁকাই রয়েছে, কারণ কি আমরা পরিবৃত্তের ক্ষেত্রে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছিলাম না, তো মানে এটা তো একটা আমাদের পারপেন্ডিকুলার লাইন, তো এটা অলরেডি আমাদের আঁকাই রয়েছে, তো এটাকে আমাকে আলাদা করে আঁকার দরকার নেই আর। তো এখান থেকে জাস্ট এই মাপটা নিয়ে নিলাম, এবার এখানে বসিয়ে অন্তর্বৃত্তটা আমরা এঁকে দেবো, দেখো সুন্দরভাবে, দেখো একদম পারফেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর হলো। তো এখানে আমাদের যেমন বলেছে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি, হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে, 100% সম্পর্ক আছে। এখানে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র কি সমান, আর একটা দেখো এখানে বলেছিল কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ মেপে দেখো। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবে। আচ্ছা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধের মধ্যে কিছু সম্পর্ক আছে কিনা সেটাও বলতে বলছে। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এখানে যদি নাম দিই ও থেকে, এখানে একটা সাপোজ আমি নাম দিচ্ছি পি, ও পি, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর এই লাইনটাকে যদি আমি পুরোটা কমপ্লিট করে দিই এ বিন্দু পর্যন্ত, তাহলে ও এটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ। কারণ পরিবৃত্ত ব্যাসার্ধ আমরা করার সময় কী করেছিলাম, এখানে বসে এই মাপটাই তো নিয়েছিলাম, নিয়ে বৃত্তটা এঁকেছিলাম। ও এ বা ও বি বা ও সি যাই বলো না কেন, একটু লিখে দেখাই, দেখো ও এ ও বি আর ও সি সমান ছিল, কারণ এগুলো কি পরিবৃত্তের ব্যাসার্ধ, এগুলো কি আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ, দেখতে পাচ্ছ। আর এই যে ওপি আর এদিকে যদি আমরা এগুলোকে ইনক্রিজ করা নেই, এখানে দেখো আমি করে দেখাচ্ছি, এটাকে ইনক্রিজ করে দিলাম, এটাকে মনে করো নাম দিলাম ও কিউ, আর এটা ও আর। তো ওপি, ও কিউ আর ও আর এই তিনটে কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ঠিক অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো এই জিটা কি, জিটা আমাদের কি বলতো ভরকেন্দ্র, কারণ এইগুলো কি এদের মধ্যমা, এই যে এপি এটা মধ্যমা, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি, দ্যাট মিনস কি এগুলো মধ্যমা, আর মধ্যমা তিনটি যেখানে মিলিত হয় সেটাকে আমরা ভরকেন্দ্র বলি জি। আর আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে ডিভাইড করে, দ্যাট মিনস এ ও এটা 2 ভাগ আর এটা ওপি এটা 1 ভাগ, 2:1। আলাদাভাবে ত্রিভুজটা করে দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে এগুলো মধ্যমা,
এটাও মধ্যমা আর এটাও মধ্যমা। আর মধ্যমাগুলি যেখানে মিলিত হয় সেটাকে আমরা জি ভরকেন্দ্র বলি। আর মধ্যমাগুলি, এই ভরকেন্দ্রটি মধ্যমাগুলিকে এখানে আমাদের একটা ও নাম দেওয়া আছে অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা জি, আমরা ভরকেন্দ্রকে জি দিয়ে ডিনোট করি। যদি ওই বলো, এখানে ওটাই ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করে, এটা আমরা জানি। দ্যাট মিনস এও পার্টটা 2 ভাগ আর ওবি পার্টটা 1 ভাগ। তো এদের মধ্যে রিলেশন কী হবে? এদের মধ্যে রিলেশন আমরা করতে পারি কি, AO/OP ইজ ইকুয়াল টু 2/1, মানে এদের রেশিওটা এরকমভাবে লিখতে পারি AO রেশিও OP ইজ ইকুয়াল টু 2:1। এটা 2 ভাগ আর এটা 1 ভাগ, এটাই সম্পর্ক। ক্লিয়ার হলো? চলো তাহলে আজকের মতন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার 11। নেক্সট আমরা যে কোনো অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করবো। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। কেমন?